ফজরের সময় পাশের মসজিদে আজান দেওয়া হচ্ছে। শীত ঘনিয়ে আসছে। ঘরে তেমন ঠান্ডা না থাকলেও বাইরের হিমশীতল বাতাসে শরীরের লোম দাঁড়িয়ে যায়। গভীর আলস্য ছেড়ে বিছানা থেকে নামলো প্রীতি। ঘুম পুরোপুরি কাটেনি তার। তবুও বিছানা থেকে উঠে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। উঠোনে পা দিতেই ঠান্ডায় তার শরীর কাঁপতে লাগলো। প্রীতি দ্রুত হেঁটে চলে গেল কলপারে। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে অজু করে কাঁপতে কাঁপতে আবার ঘরে এলো। ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ বসে কোরআন তেলাওয়াত করলো। তারপর সকালে রান্না বানানোর জন্য মোটা একটা চাদর গায়ে জড়িয়ে রান্নাঘরে গেল। ভাত, পালং শাক ও মাছের তরকারি মাটির চুলায় রান্না করবে। চুলায় ভাত বসিয়ে পেঁয়াজ ও মরিচ কাটতে লাগলো। খোপের মধ্যে মুরগি বেশ কিছুক্ষণ ধরেই ডাকাডাকি করছে। সেই শব্দে ঘুম ভেঙে যায় রিনা বেগমের। ডান হাতখানা দিয়ে চোখ ডলতে ডলতে দরজার সামনে দাঁড়ালেন তিনি। তারপর খ্যাঁক করে বললেন, তুই কি মুরগির ডাক শুনতে পাস না? এখনো মুরগি ছাড়িসনি কেন? প্রীতি নরম গলায় বলল, ছোট মা, এখনো খুব একটা ভোর হয়নি। বাইরে কুয়াশা ভরা। এ সময় মুরগি ছেড়ে দিলে কুকুর বা শেয়ালে তাড়া করবে। আমি অফিস যাওয়ার সময় ছেড়ে দেব। রিনা বেগম বিরক্ত গলায় বললেন, মাঝে মাঝে ইচ্ছে করে মুরগিগুলোকে বেচা দেই। আপদগুলো সকাল হইলে ডাকাডাকি শুরু করে। প্রীতি আর কথা বলল না। রিনা বেগম প্রীতিকে বকাবকি করে ঘরে চলে যান। 6টা বেজে গেছে। প্রীতি রান্না শেষ করে বাথরুমের দিকে দৌড়ে গেল। ঠান্ডা পানি দিয়ে গোসল করে অফিসের জন্য রেডি হয় সে। 2 মুঠো ভাত খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা ঘর থেকে বের হয়। উঠানে নেমে মুরগির খাঁচা খুলে অল্প খাদ্য দিয়ে তারপর চলে গেল। প্রীতি বাসে উঠে বসলো। লোকাল বাসে কখনো সিট পাওয়া যায়, আবার কখনো দাঁড়িয়ে যেতে হয়। প্রীতি একটা সিট ধরে দাঁড়িয়ে রইল। বার দুয়ে ঘড়ির দিকে তাকালো সে। 7:30 নাগাদ অফিসে ঢুকতে হবে। 1 মিনিট বিলম্ব হলে সিকিউরিটি গার্ড প্রবেশ করতে দেবে না। এজেআর কোম্পানির মালিকের পিএ প্রীতি। এজন্য প্রীতিকে সারাক্ষণ রশিদ রহমানের আশেপাশে থাকতে হয় এবং প্রায়ই কাজের জন্য বসের বাড়িতে যায় সে। প্রীতি মানুষের মুখে অনেক শুনেছে, ধনী লোকেরা গরিবদের মানুষ বলে মনে করে না, 2 পয়সার মূল্য করে না। মানুষের এই আলোচনা তার বস এবং ম্যামের সাথে বেমানান। ইয়াসমিন সুলতানা খুব ভালো মনের মানুষ। বাড়িতে গেলে খুব স্নেহ করেন। মানুষ একজনের জন্য 10 জনকে খারাপ বলে। যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ঝগড়া হলে সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারকে খারাপ বলা হয়। কিন্তু পরিবার এখানে নির্দোষ। যুগ পাল্টালেও মানুষের চিন্তায় এখনো আপডেট হয়নি। বাস থেকে নেমে পড়ল প্রীতি। 2 মিনিট সামনের দিকে হেঁটে এগিয়ে গেল। কোম্পানির বিশাল গেট দিয়ে ঢুকলো সে। নির্দিষ্ট সময়ের চেয়ে 10 মিনিট আগেই চলে আসছে প্রীতি। রশিদ রহমান তাকে অনেক স্নেহ করেন। মাঝে মধ্যেই বলেন, আমার কোনো মেয়ে থাকলে সে তোমার মতোই হতো। আল্লাহ একটা ছেলে দিয়েছেন, সে দেশের বাইরে থাকে, আর এই বৃদ্ধ বয়সে আমাকে অফিসে ছুটে আসতে হয়। সে কোম্পানির দায়িত্ব নিলে আমি বাড়িতে বিশ্রাম নিতে পারতাম। তাও ভালো যে তুমি আমার সঙ্গে এখানে আসো, তাই আমি একটু আরাম করতে পারি। রশিদ রহমান প্রীতিকে মেয়ের মতো ভালোবাসেন। এত ভালো মানুষের স্নেহের ভিড়ে ভালোবাসার শূন্যতায় নিঃশেষ হয়ে যাচ্ছে প্রীতি। সকালে ঘুম থেকে উঠে কাজের জন্য অফিস আসে, আবার রাতে ফিরে যায়। মাঝে মাঝে তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আর নড়াচড়ার শক্তি পায় না। প্রীতির এত কষ্ট ও পরিশ্রম দেখেও রিনা বেগমের মন গলে না। রিনা বেগমের বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু তার নিজস্ব কোনো সন্তান নেই। উনি কখনো মা হতে পারবেন না। তবুও প্রীতির প্রতি তার অবিচার কম হয়নি। প্রীতির মা আয়েশা খানম মারা যান যখন প্রীতির বয়স 5 বছর। ছোট মেয়ের কথা ভেবে দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেন রবিউল হোসেন। বিয়ের 2 বছর পর নিজের একটা সন্তান চান রিনা বেগম। 1 বছর চেষ্টার পরও তিনি গর্ভধারণ করতে পারেননি। তারপর স্বামী স্ত্রী ছোটেন হাসপাতালে। রিপোর্ট দেখার পর ডাক্তার জানালেন রিনা বেগম কোনোদিন মা হতে পারবেন না। তারপর থেকে রিনা বেগম প্রীতির উপর আগের চেয়ে দ্বিগুণ চওড়া হন। ছোট মেয়েটার উপর অনেক অত্যাচার করেছেন। এত বছর পরেও তার স্বভাব বিন্দুমাত্র বদলায়নি। রবিউল হোসেন তার মেয়েকে খুব ভালোবাসতেন। দ্বিতীয় বিয়ের 6-7 বছর পর মেয়ের প্রতি মায়া মমতা ধীরে ধীরে উঠে যায়। প্রীতি পড়াশোনা শেষ করে রশিদ রহমানের কোম্পানিতে চাকরি পায়। রবিউল হোসেন প্যারালাইজ, 2 বছর ধরে বিছানায় পড়া।
এখন প্রীতির বেতনে সংসার চলে। প্রীতির কলিগ, সে প্রীতির চেয়ে 5 বছরের বড়। প্রীতি তাকে বড় বোনের মতো ভালোবাসে। প্রীতি খেয়াল করেনি সানজিদা এসেছে। হঠাৎ সানজিদা ডাক দিল, কি ভাবছো প্রীতি? সানজিদার ডাকে কেঁপে ওঠে প্রীতি। সে মাথা নেড়ে বলল, কিছু না আপু, তুমি কখন এলে? সানজিদা বলল, এই মাত্র আসলাম। তুমি কি তোমার মায়ের কথা ভাবছো? শোনো প্রীতি, তুমি যতই কথা লুকিয়ে রাখা শেখো না কেন, আমার চোখ এড়াতে পারবে না। আমি তোমাকে 2 বছর ধরে দেখছি। প্রীতি নিচু স্বরে বলল, মাকে মনে পড়ছে। সানজিদা বলল, আবার ঝামেলা হয়েছে? শান্তা হঠাৎ বলে উঠল, প্রীতি কফি খাবে? আমি বারে যাচ্ছি। প্রীতি তাকালো না, বলল, না আমি কিছু খাবো না। টেলিফোন বেজে উঠল। রশিদ রহমান কল করে উনার কেবিনে যেতে বললেন। প্রীতি উনার অফিস কক্ষের দিকে এগিয়ে গেল। দরজায় টোকা দিয়ে বলল, আমি কি আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো প্রীতি। তোমার আবার অনুমতি নিতে হয়? প্রীতি এসে সামনে দাঁড়ায়। রশিদ রহমান জিজ্ঞেস করলেন, আজ কি আমার কোনো মিটিং আছে? প্রীতি টাইম শিডিউল দেখে বলল, জি স্যার, সকাল 11টা ও সন্ধ্যা 6টায় মিটিং আছে, বাতিল করো। কেন স্যার? আজ আমার একমাত্র ছেলে দেশে ফিরবে, আমি অফিসের কোনো কাজ করতে পারবো না। তুমি আগামীকাল বা পরশু তারিখ ঠিক করো। আচ্ছা স্যার। আর স্যার, আপনি কি এয়ারপোর্টে যাবেন? ছোট স্যারের ফ্লাইট কখন নামবে? হ্যাঁ, সকাল 10টায়। আচ্ছা, আমি আপনার যাবার সব ব্যবস্থা করছি। তুমিও আমার সাথে যাবে। প্রীতি অবাক হয়ে তাকায়, জিজ্ঞেস করলো, আমি? হ্যাঁ, বৃদ্ধ হয়েছি তো, আজকাল সবই ভুলে যায়। তুমি আমার সাথে থাকলে আমি নিরাপদ অনুভব করি। ঠিক আছে স্যার, আমি মিটিং বাতিল করছি। প্রীতি এসে তার ডেস্কে বসলো। এ সময় শান্ত কফি নিয়ে এলো। কফির কাপটা প্রীতির ডেস্কে রাখলো। প্রীতি বলল, আমি চাইনি। আরে খাও, তোমার মাথা ঠান্ডা থাকবে, বলল শান্ত। সঙ্গে সঙ্গে প্রীতি তাকালো সানজিদার দিকে। সানজিদা তখন হেসে বলল, প্রীতি, আমার সন্দেহ হচ্ছে সম্ভবত শান্ত তোমাকে পছন্দ করে। প্রীতি কথাটা উপেক্ষা করে বলল, না, আমরা শুধুই কলিগ। আমি বাজি ধরে বলতে পারি। সানজিদা বলল। প্রীতি চুপ করে রইল। সে এসব বিষয়ে কিছুই জানতে চায় না। এটা সত্যি হলে শান্ত ও তার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। প্রীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কথাগুলো মিথ্যে হোক। সময় 12টা 20 মিনিট। রশিদ রহমান বিমানবন্দরের বাহিরে অপেক্ষা করছেন। ফ্লাইট আরও 3 ঘন্টা পরে আসবে। রশিদ রহমান খুব বিরক্ত হয়ে বললেন, ছেলেটা ইচ্ছে করে আমাকে এখানে দাঁড় করিয়ে রাখছে। ফ্লাইট মিস করেছে, পরের ফ্লাইটে আসবে। একবার ফোন করে বললে কি হতো? আমি আর কতক্ষণ বসে থাকবো? প্রীতি আহত গলায় বলল, স্যার, বিকেল 3টায় ফ্লাইট ল্যান্ড করবে। রশিদ রহমান হতবাক চমকে উঠে বললেন, কি? রশিদ রহমানের ছেলে হামিম 2 দিন আগে দেশে এসেছেন এবং এরই মধ্যে সে ফিরে যেতে চায়। রশিদ রহমান ও তার স্ত্রী ইয়াসমিন সুলতানা তাদের ছেলেকে এত তাড়াতাড়ি যেতে দেবেন না। আর হামিম, সে যাবে। এই দেশের শব্দ দূষণ, ধুলোবালি, এসব নিয়ে সে খুব বিরক্ত হয়। রশিদ রহমান ভয় পাচ্ছেন বিদেশে থাকতে থাকতে তার ছেলে তাদের মতো হয়ে যাচ্ছে। একদিন সে বলবে, এখানে কাউকে বিয়ে করে এদেশেই থাকবো, আমি আর দেশে ফিরবো না। হামিমকে শক্ত করে রাখার উপায় খুঁজতে থাকেন রশিদ রহমান। ইয়াসমিন সুলতানা বাবুক গলায় বললেন, ওকে বিয়ে করালে কেমন হয়? দেখা গেল স্ত্রীর জন্য সে দেশেই থাকলো। সহজ ভাষায় রশিদ রহমান বললেন, তোমার ছেলে বিয়ে করবে? দেশের কিছুই তো তার ভালো লাগে না। মেয়ে পছন্দ করবে তুমি মনে করো? পরে যদি বলে এ দেশের মেয়ে বিয়ে করবে না, এত অযথা কথা বলছো কেন? তাকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু উপযুক্ত পাত্রী খোঁজো। রশিদ রহমান বললেন, নিজের চেয়ে বিপরীত প্রকৃতির কাউকে বিয়ে করলে সংসার হয়, আর একই প্রকৃতির বিয়ে সহিংসতা ঘটায়। তোমার ছেলের স্বভাবের বিপরীতে শান্ত কোমল হৃদয়ের মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। ইয়াসমিন সুলতানা এক মুহূর্ত চিন্তা করে একটা মুচকি হেসে বললেন, প্রীতি, আমি তাকে খুব পছন্দ করি। তার স্বভাব এবং সব কিছুই হামিমের বিপরীত। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার ছেলে কি তাকে বিয়ে করতে রাজি হবে যদি গরিব বলে অপমান করে? ভয়টা এখানেই। তোমার ছেলের যা মেজাজ, ঠিক তোমার মতো। ইয়াসমিন সুলতানা অবাক হয়ে বললেন, কি? তোমার মনে নেই যখন আমরা যুবক ছিলাম তোমার রাগ ভাঙতে আমার একদিন লাগতো? ইয়াসমিন সুলতানাকে গম্ভীর দেখাচ্ছে।
তারপর পুরনো কথা ভেবে হঠাৎ হাসতে শুরু করলেন তিনি। সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রীতি, শরীর কাঁপছে। আজ অফিসে যেতেও ইচ্ছে করছে না। ঘরে থাকলে মা সারাদিন কথা শোনাবে। প্রীতি কাজগুলো শেষ করলো, বাটি দিয়ে মুরগিকে খাবার দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে। প্রীতি শুধুমাত্র নামে কাজ করে। সারা মাসের বেতন নেন রিনা বেগম। যত টাকা বেতন পায় তার অর্ধেকটা যদি বাঁচানো যেত, তাহলে বাড়িটা একটু মেরামত করা যেত। রিনা বেগম টাকা দিয়ে কি করে তার হিসাব দেয় না। প্রীতি ভয়ে কথাও বলতে পারে না। রবিউল হোসেন সারাদিন বিছানায় শুয়ে থাকেন, তার শরীর অবশ। প্রীতি অফিসে চলে গেল। গেটের সামনে শান্তর সাথে দেখা হলো। মৃদু হাসলো শান্ত, তারপর হেঁটে গিয়ে জিজ্ঞেস করলো, প্রীতি, স্যারের ছেলেকে দেখেছো? দেখতে কেমন? প্রীতি মৃদু গলায় বলল, হলিউডের মুভি দেখো? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। দেখতে হলিউডের হিরোদের মতো স্মার্ট আর ভালো। শান্তর হাসি ম্লান হয়ে গেল। প্রিয়জনের মুখ থেকে অন্য কারো প্রশংসা শুনতে তার বেশ খারাপ লাগছিল। আজ অফিসে এসেছেন ইয়াসমিন সুলতানা, এ নিয়ে দ্বিতীয় তলায় বেশ গুঞ্জন চলছে। প্রীতি তার ব্যাগ ডেস্কে রাখার পর সানজিদা এলো। সে প্রীতির কাঁধে হাত রেখে বলল, ম্যাম আসছেন, আর তিনি বলেছেন যে তুমি আসতেই স্যারের অফিস রুমে পাঠাতে। প্রীতি ভ্রুকুটি করলো, কেন? এতটুকু আমাদের বলা হয়েছে, তুমি তাড়াতাড়ি যাও। প্রীতি দরজা খুলে ভিতরে এলো। ইয়াসমিন সুলতানা চেনা হাসিটা ঠোঁটে রেখে বললেন, আমার কাছে এসো। ইয়াসমিন সুলতানা হাসলেন। সে প্রীতির মাথায় হাত রেখে সব খুলে বললেন। প্রথমে রাজি হয়নি প্রীতি, এ যেন চাঁদের স্পর্শে বামন। রশিদ রহমান প্রীতিকে ভাবতে একদিন সময় দিলেন। প্রীতি উদাস হয়ে ফিরে এসে নিজের জায়গায় বসলো। এগিয়ে এলেন সানজিদা সহ আরও 3 জন। সানজিদা জিজ্ঞেস করলো, ম্যাম তোকে বকাঝকা করেছে? প্রীতি মাথা নাড়ল, ইশারার অর্থ না। শান্ত জিজ্ঞেস করলো, এমন মুখ করে রাখছো কেন? ম্যাডাম কি বললেন? প্রীতি স্পষ্ট গলায় বলল, তাদের ছেলেকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে এবং আমাকে ভাবার জন্য একটি দিন সময় দিয়েছে। সানজিদা খুশি হলো আর অমনি প্রীতির 2 হাত ধরে বলল, দেখছো, ভালো মানুষের সাথে ভালোই হয়। আজ না হয় 2 দিন পর। আল্লাহ যথাসময়ে ভালো কাজের ফল দেন। আর হ্যাঁ, তোমার উত্তর হ্যাঁ হতে হবে, কিন্তু জীবন তোমাকে যা দিচ্ছে তা গ্রহণ করো। হঠাৎ সে বিয়েতে রাজি হবে কি করে? হামিম কিছুতেই বিয়ে করবে না। তার মতে এদেশের মেয়েরা বাইরের মেয়েদের মতো স্মার্ট নয়। সে তাদের সাথে সারা জীবন কাটাতে পারবে না। ইয়াসমিন সুলতানা রেগে যান। নিজের মৃত্যুর ভয় দেখিয়ে সে হামিমকে বিয়ের জন্য রাজি করায়। রশিদ রহমান বলেন, এখানে মেয়ের ছবি, সময় নিয়ে দেখো। ছবি দেখার দরকার নেই, যাও। হামিম ছবিটা ধরেনি আর দেখেও নি। পরদিন সকালে গাড়িতে করে প্রীতির বাবার সঙ্গে দেখা করেন রশিদ রহমান। তিনি বললেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে আমি বিয়ের ব্যবস্থা করতে চাই। রবিউল হোসেন খুব মনোযোগ দিয়ে ছেলের ছবির দিকে তাকালেন। ভাঙ্গা গলায় বললেন, আমার মেয়ে ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে। আপনার পরিবারে গেলে আমার মেয়েকে আর কষ্ট পেতে দেবেন না। গরিবের ঘরে যাই রান্না হয়েছে। রশিদ রহমান তাদের সঙ্গে ভরপেট খাবার খান। তার মতে এমন সুস্বাদু রান্না তার বিলাসবহুল বাড়িতেও হয় না। রশিদ রহমান বলেন, বিয়ের পর এসব রান্না করে খাওয়াতে হবে। প্রীতি লজ্জা পেল। প্রীতি আজ অফিসে যায়নি। রশিদ রহমান বিয়ের তারিখ ঠিক করেছেন। রুমের দরজা বন্ধ করে হামিমের ছবির দিকে তাকালো সে। সেদিন এয়ারপোর্টে ভালো করে খেয়াল করেনি। আজ খুব কাছ থেকে তাকালে দেখলো চোখের নিচে 1 ইঞ্চির নিচে ছোট একটা তিল আছে। রিনা বেগম গর্জন করে বললেন, বড় ঘরের বউ হবে দেখে অহংকারে পা মাটিতে ফেলছে না। ঘরের বাইরে বের হ, কাজকর্ম কর। বালিশের নিচে ছবিটা রেখে দিল প্রীতি। ইয়াসমিন সুলতানা প্রীতির সাথে সব কেনাকাটা সম্পূর্ণ করে। বিয়ের জন্য সবচেয়ে দামি ও সুন্দর পোশাক নিলেন ইয়াসমিন সুলতানা। প্রীতি থেমে বলল, ম্যাম, ম্যাম, এত দামি কাপড় কিনে টাকা নষ্ট করছেন কেন? ইয়াসমিন সুলতানা বললেন, তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমার সামনে এসব কিছুই নেই। 2 দিন ধরে বিয়ের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করেন ইয়াসমিন সুলতানা। হামিম একবারও আসেনি। সে এসবের প্রতি কোনো আগ্রহ দেখায় না। যেখানে বিয়েতে রাজি করানো হয় মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে, সেখানে এসবে আগ্রহ দেখাবে কি করে?
রশিদ রহমান প্রীতি ও তার পরিবারকে বিয়ের জন্য তার অন্য একটি বাড়িতে থাকতে দেন, আর বিয়ে সে বাড়ি থেকেই হবে। রবিউল হোসেন জানান, বিয়ের পর তারা ঘরে ফিরবেন। রাত 10টায় ইয়াসমিন সুলতানা প্রীতিকে নামিয়ে দেয়। প্রীতি ভিতরে চলে গেল। বাবার সাথে দেখা করার পর রুমে এসে শুয়ে পড়ল। প্রীতি ভাবছে তাদের বিয়ের আর 1 সপ্তাহ বাকি আছে, কিন্তু লোকটা তার দিকে চোখও ফেলেনি। বিয়ের জন্য এত কেনাকাটা চলছে, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। বাড়িটা মানুষে ভরে গেছে। কিছু দূরে গান বাজছে। স্টেজে বসে আছে প্রীতি। স্টেজে এসে লোকজন তাকে হলুদ ছোঁয়াচ্ছে। রিনা বেগম এক জায়গায় বসে সব দেখছেন আর বসে বসে খাচ্ছেন। প্রীতি মাথা উঁচু করে দেখলো একজন গম্ভীর ব্যক্তিত্বের লোক দুহাত চেপে ধরে তার পাশে বসে আছে। প্রীতি চোখ পিট পিট করে দেখলো লোকটার 2 গালে হলুদ লেগে আছে। সব ভিডিও করছেন 2জন ক্যামেরাম্যান। প্রীতি সেটা দেখে হাসতে চেষ্টা করলো। সানজিদা এলো। প্রীতির গালে হলুদ ছুঁয়ে সে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশন প্রিয়। প্রীতি মুখ তুলে তাকালো। হামিম গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কখন শেষ হবে? এখানে বসে থাকতে বিরক্ত লাগছে। প্রশ্নটা ছিল মায়ের উদ্দেশ্যে, তাই তিনি বললেন, আর একটু বাবা। বাড়ির উত্তর পাশে গরু জবাই হচ্ছে। সেখানে বসে সব পর্যবেক্ষণ করছেন রশিদ রহমান। সকালে 2জন মেকআপ আর্টিস্ট এলেন। তারা প্রীতির মেকআপ করবে। ইয়াসমিন সুলতানা এসে সব দেখে বললেন কিভাবে মেকআপ করতে হয়। তারা সেভাবেই সাজাতে শুরু করে। চারিদিকে সানাই বাজছে। বিয়ের অনুষ্ঠান চলছে পুরোদমে। কাজী আসছেন, তিনি বিয়ের ব্যবস্থা করেন। প্রীতি মৃদু লজ্জা পেল। প্রীতি চোখ ছোট ছোট করে একবার হামিমের দিকে তাকানোর চেষ্টা করলো। হামিম ভ্রুকুটি করল। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। 1:40 দরজা খোলার শব্দে চমকে উঠল প্রীতি। হামিম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রীতি বিছানা থেকে নামলো। হামিম প্রীতির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর স্থির পায়ে এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রীতির হাতের কবজি ধরে বলল, কত টাকার লোভে বিয়ে করেছো? তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। কত টাকা নিয়েছো বলো, আমি তার দ্বিগুণ দেব। প্রীতির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষীণ স্বরে বলল, এসব কি বলছেন? আপনি কি নেশা করেছেন? চুপ করো আর কান্না থামাও। কুমিরের কান্না করে আমার মনে জায়গা করে নেবে বলে মনে হয়? অসম্ভব। আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নেব না। আপনি আমার ব্যক্তিত্বের দিকে আঙ্গুল তুলেছেন। আমাকে পছন্দ না হলে বিয়ে করলেন কেন? হামিম রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। আচমকা প্রীতির গালে চড় মারেন। মেঝেতে লুটিয়ে পড়ে প্রীতি। টেবিলে দুধের গ্লাস ছিল। প্রীতির হাতের স্পর্শে কাঁচ মেঝেতে পড়ে ভেঙে যায়। এসব ভাঙ্গা কাছে হাত রাখলেই রক্ত ঝরতে থাকে। প্রীতি তার হাত ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। হামিম রাগে ক্ষোভে গর্জন করে বলল, আমার সামনে নাটক করবে না, নয়তো অবস্থা আরো খারাপ হবে। জানালা খোলা, ঠান্ডা বাতাস আসছে ঘরে। প্রীতি ঠান্ডায় কাঁপছে। হামিম বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। প্রীতি বিছানায় যেতে সাহস পাচ্ছে না। কম্বল নিয়ে মেঝেতে বসে আছে। সকাল 6টায় হামিমের ঘুম ভাঙল। মাথা ব্যথা করছে। কতক্ষণ মাথায় হাত দিয়ে বিশ্রাম নিল। একজন চাকর নাস্তার জন্য ডাকতে এলো। হামিম প্রীতিকে রুমে কোথাও দেখতে পেল না। তারপর নিচে গিয়ে তাকে কোথাও দেখতে পেল না। মায়ের কাছ থেকে শুনেছে সে রান্নাঘরে আছে। হামিম তার নাস্তা শেষ করলো। রুমে এসে কাপড় পাল্টাতে লাগলো বাইরে যাওয়ার জন্য। টি শার্টের হাতা ভাঁজ করে কনুই পর্যন্ত তুলে হামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে রাতের সব ঘটনা ধীরে ধীরে মনে করতে লাগলো। মেয়েটির কোনো দোষ ছিল না। সে মাতাল অবস্থায় মেয়েটিকে অপমান করেছে। হঠাৎ হামিম চোখ বন্ধ করে আলমারির দরজা বন্ধ করে দিল। কাজের বুয়া রেজু রান্নাঘরে এলো। প্রীতিকে দেখে মৃদু গলায় বললেন, বৌমনি, ছোট দাদা বাবু তোমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে রুমে যেতে বললেন। প্রীতি ক্ষীণ গলায় বলল, ছোট দাদা বাবুকে? রেজু হেসে উঠল, বললেন তোমার স্বামী। প্রীতি কিছু বলল না। সে রুমের দিকে এগিয়ে গেল। হামিম খাটে বসে আছে। প্রীতি সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, আমাকে ডেকেছেন? হুম, গম্ভীর গলায় বলল হামিম। তারপর মাথা তুলে প্রীতির মুখের দিকে তাকালো। দৃঢ় কণ্ঠে বলল, কাল রাতে তোমার হাত কেটেছে তাই না? হ্যাঁ, দেখি কতটুকু কাটছে। প্রীতি শাড়ির নিচ থেকে কাটা জায়গাটা দেখালো। হামিম শান্তভাবে বলল, অনেকটা কেটেছে, ইনজেকশন নিতে হবে। তার কোনো প্রয়োজন নেই, এমনি ঠিক হয়ে যাবে।
হামিম রাগ দমন করে বলল, বেশি বোঝো। প্রীতি চুপ করে আছে। হামিম নিজ হাতে ক্ষত পরিষ্কার করেছে, তারপর সেখানে ব্যান্ডেজ করে। হামিম প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন নিয়ে আসছে। প্রীতি শক্ত হয়ে বসলো। হামিম ইঞ্জেকশন দিতে যাচ্ছে। প্রীতি চোখ বন্ধ করলো। হামিম বলল, দুপুরে বৌভাতের অনুষ্ঠান হবে। কেউ তোমার হাত দেখলে আমার অপমান হবে, তাই মানবতার খাতিরে করেছি। এজন্য ভেবো না তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। প্রীতি মাথা নিচু করে রইল, তারপর চলে গেল। হামিম চাই প্রীতি তার সাথে তর্ক করুক, কিন্তু সে কিছুই বলে না। এ কারণে ওর রাগ দ্বিগুণ হচ্ছে। হামিম ক্ষীণ কণ্ঠে বলল, তুমি এক নিশ্চুপ আয়না, যাহা শুধু শোনে, কথা কয় না। হামিম বিকেলে বাড়ি থেকে বের হয় আর ফিরল রাত 2টার দিকে। দরজা ভেজানো, তাই সোজা রুমে চলে গেল। রুমের আলো জ্বালিয়ে বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখলো। হামিম মদ্যপান করেছে, সে সম্পূর্ণ নেশাগ্রস্ত। হামিম সাথে সাথে প্রীতির গায়ে হাত রাখে। প্রীতি কেঁপে উঠে বসলো। হামিমের থেকে নেশার গন্ধ আসছে। প্রীতি সরে যেতে চাইলে হামিম তার দিকে এগিয়ে আসে। এক হাত শাড়ির আঁচলে রেখে অন্য হাত প্রীতির গাল ছুঁয়ে বলল, বলো তোমার মধ্যে কি আছে, আমাকে তোমার দিকে টানছে। আমি নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছি না। হামিম থামলো, তারপর এগিয়ে আসে প্রীতির মুখোমুখি। সে প্রীতির ঠোঁট আলতো করে ছুঁয়ে বলল, তোমার এই ঠোঁটগুলো দেখে আমার নেশা লাগছে। সূর্যের প্রথম রশ্মি জানালা দিয়ে এসে হামিমের মুখে পড়ছে। সে আস্তে আস্তে চোখ খুলল। হঠাৎ প্রীতিকে তার অনাবৃত বুকে দেখে সে লাফিয়ে উঠল। হামিম লক্ষ্য করলো তাদের কারো শরীরে এক টুকরো কাপড় নেই। দুজনেই কম্বলের 2 কোণা টেনে শরীর ঢেকে নিল। হামিম রাগান্বিত কণ্ঠে বকাঝকা করে, রাতে তুমি আমার সাথে কি করেছো? নেশাগ্রস্ত দেখে তুমি আমার ইজ্জত লুটে পুটে খেয়ে নিয়েছো, লম্পট নারী। প্রীতি অবাক গলায় বলল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। কিছু করনি? গায়ে কাপড় কোথায়? প্রীতি চুপ করে আছে। হামিম চিৎকার করে উঠল, দূর হও আমার কাছ থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। প্রীতি তাকালো, জিজ্ঞাসা করলো, এরকম অবস্থায়? হামিম চোখ বন্ধ করলো। শাড়িটা খাটের নিচে পড়ে আছে। এক হাত দিয়ে তুলে প্রীতির দিকে বাড়ালো। হামিম বিছানা ছেড়ে গোসল করে রুমে এসে প্রীতির জামা কাপড় ব্যাগে ভরে রাখলো আর সেখানে কয়েক লাখ টাকা রেখে ব্যাগটা প্রীতির হাতে দিয়ে বলল, এই নাও তোমার জামা কাপড় আর টাকা। আশা করি এগুলো নিয়েই আপনার জীবন কাটবে, আর টাকার প্রয়োজন হলে আমাকে বলো, আমি পাঠিয়ে দেব। প্রীতি তাকিয়ে আছে। হঠাৎ বলল, আমার অপরাধ, তুমি আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করেছো। আমি বলেছি আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না, তবুও তুমি আমার কাছে এসে তোমার উদ্দেশ্য হাসিলের জন্য আমার ঘুমের সুযোগ নিয়েছো। এগুলোই যথেষ্ট। প্রীতির বুক ফেটে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। একজন পুরুষ যদি একজন নারীর আত্মসম্মানে বারবার আঘাত করে, তবে ওই নারী তার জীবন থেকে ওই পুরুষকে সরিয়ে দিতে দুবার ভাবে না। নিজেকে গুটিয়ে নিল প্রীতি। তারপর ব্যাগটা বিছানায় রেখে খালি হাতে ঘর থেকে বের হয়ে গেল। রশিদ রহমান ড্রয়িং রুমে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অফিসে চলে যাবেন। প্রীতি তার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমি কি আবার আপনার পিএ পদে জয়েন করতে পারি? রশিদ রহমান বিস্মিত হলেন প্রীতির কথায় ও তার চোখে জল দেখে। তিনি বললেন, হামিম তোমাকে কিছু বলেছে? না, বলে থামল প্রীতি। তারপর শান্ত হয়ে বলল, সে আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছে না। আমার এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। বাড়ি ছেড়ে চলে যাবে কেন? তুমি এই বাড়ির বউ। আমি হামিমের সাথে কথা বলছি। প্রীতি তাকে থামিয়ে বলল, এমন করবেন না স্যার, জোর করে আর যাই হোক সংসার হয় না। আমাকে যাওয়ার অনুমতি দিন। হামিম 2 হাতে মাথা চেপে বসে আছে। বেলা বাড়ার সাথে সাথে আগের রাতের ঘটনা তার কাছে পরিষ্কার হতে থাকে। নিজের উপর রাগান্বিত হয়ে দেয়ালে ঘুষি মেরে নিজেকে শান্ত করলো। এভাবে কয়েকটা দিন কেটে গেল। হামিম আর ফিরে যাওয়ার কথা ভাবেনি। বাবার অফিসের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এখন সে প্রতিদিন প্রীতিকে দেখে, মেয়েটিকে নতুন করে চেনে। রশিদ রহমান মেয়েটিকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করেন এবং কারণটি সে নিজ চোখে দেখল। বিশ্বস্ত লোকেদের বিশ্বাস করতে দোষের কিছু নেই। রশিদ রহমানের অনুপস্থিতিতে হামিমের পিএ প্রীতি, তাকে বেশিরভাগ সময় হামিমের কাছাকাছি থাকতে হয়। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। প্রীতি হামিমকে দেখতে চায় না। এ কারণেই প্রীতি পদত্যাগপত্র ও ডিভোর্স পেপার নিয়ে হামিমের অফিসে আসে।
একটু ঝুঁকে দুটো কাগজ টেবিলে রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো প্রীতি। হামিম বুক রুটি করলো। সে কাগজগুলোর দিকে তাকিয়ে প্রীতির মুখের দিকে তাকালো। তার চোখের ভাষা বলে সে জানতে চায় কাগজ দুটি কিসের। প্রীতি দৃঢ় স্বরে বলল, প্রথম কাগজ আমার পদত্যাগপত্র, আমি এই চাকরি থেকে পদত্যাগ করতে চাই। আর দ্বিতীয়টি হলো ডিভোর্স পেপার। এই কাগজটি আমাদের সম্পর্ক শেষ করে দেবে। হামিম তার চোয়াল শক্ত করলো, চেয়ার ছেড়ে প্রীতির মুখোমুখি এসে দাঁড়ালো। হামিম হঠাৎ করে কাগজ দুটো ছিঁড়ে ফেলে প্রীতির হাত শক্ত করে ধরে বলল, তোমার সাহস হলো কি করে আমাকে ডিভোর্স দেওয়ার? প্রীতি ছটফট করে বলল, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে, আমাকে যেতে দিন। হামিম দাঁতে দাঁত চেপে বলল, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তোমাকে যেতে দেব না। কেন? প্রীতি জোরে জিজ্ঞেস করলো। তুমি আমার বউ, তোমার উপর শুধু আমার অধিকার। আমি আর কতটা ঝুঁকলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি তোমাকে চাই। তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা নেব। তবু আমি তোমাকে চাই। প্রীতি ইতস্তত করে বলল, কিন্তু ডিভোর্স পেপার? আমি ওই 2 টাকার কাগজ মানি না। 10টা দিলেও ছিঁড়ে ফেলবো। সমাপ্ত। এই ছোট্ট গল্পটি থেকে অনেক কিছু শেখার আছে। একটু চোখ বন্ধ করে 1 মিনিট ভাবলেই অনেক কিছু বোঝার আছে। ধন্যবাদ সবাইকে।